নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2026 সাল তুলা লগ্ন ও তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে। তুলা লগ্ন তুলা রাশি শুক্রের জাতক বা জাতিকা এরা হয়ে থাকেন এবং এই বছরটা আমরা প্রত্যেকেই জানি যে সংখ্যাতত্ত্বের বিচারে হয়ে যাচ্ছে সূর্যের বছর। তো সূর্য কিন্তু এই লগ্ন ও রাশি সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি হয়, ইচ্ছা পূরণের অধিপতি হয়। তো সংখ্যাতত্ত্বের বিচার থেকেও আমরা আলোচনাটা করব এবং প্রত্যেকটা গ্রহ সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহদের গোচরফল এবং প্রত্যেকটা গ্রহ সম্পর্কে লগ্নাধিপতি কখন বক্রী হচ্ছে, কখন উচ্চ হচ্ছে, কখন নিচস্থ হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু জানবো। কোন সময়টা ভালো, কোন সময়টা খারাপ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো তুলা লগ্ন তুলা রাশি বর্ষফল নিয়ে আলোচনা তো অবশ্যই চলবে, কিন্তু সর্বদাই আমাদেরকে এটা বিষয়টা মাথায় রাখতে হবে যে তুলা লগ্ন তুলা রাশিকে নিয়ে যখনই আলোচনা করা হবে তখন কিন্তু সবথেকে আগে উঠে আসবে সামঞ্জস্যতা। যেই জাতক বা জাতিকারা সর্বদাই কিন্তু শান্তিপ্রিয় হয়ে থাকে, ঝুট ঝামেলা অশান্তি থেকে অবশ্যই দূরে থাকে এবং সর্বদাই বুদ্ধি দিয়ে যে কোনো কর্মকে কমপ্লিট করতে পছন্দ করে থাকে এবং সবথেকে বড় বিষয় কিন্তু এদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ব্যালেন্স করে চলা, সবাইকে নিয়ে চলা। তো এরকম একটা লগ্ন রাশি যারা কিন্তু সর্বদাই শুক্রকে প্রতিনিধিত্ব করে, কেন শুক্রের মূল প্রধান রাশি আমরা ধরে নিতে পারি তুলাকে। তো সেই লগ্ন বা রাশির বর্ষফল কেমন যাবে সেই বিষয়টি আলোচনা হবে। তো এই লগ্ন সাপেক্ষে শনি সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়, শনির গোচর সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব এবং বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, সেই গ্রহটাকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব কোন সময়টাতে কোন ঘর দিয়ে গোচর করবে এবং কী ফলাফল দিতে চলেছে। এবং রাহু কেতুকে আমরা ভুলবো না, রাহু কেতুকে নিয়েও আলোচনা হবে এবং আদার্স যে সকল গ্রহরা থাকছে তারাও কোন কোন সময়তে কী মুভমেন্টে আছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো তার জন্য আমাদেরকে স্ক্রিনে চলে আসতে হবে। তো স্ক্রিনে চলে আসুন। তুলা লগ্ন বা তুলা রাশি জন্মছক, আপনাদের যদি তুলা রাশি হয় তাহলেও কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে যে বর্তমান গোচরগুলো চলছে, আমরা প্রথমে ইভেন্টগুলো আলোচনা করে নিই। দেখুন, প্রথমত হচ্ছে শনি সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ, সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি। তো শনিকে নিয়ে যদি এখানে আলোচনা করি, শনি কিন্তু বর্তমানে ষষ্ঠ স্থানে গোচর করছে। আগের বছর মার্চ মাস থেকে কিন্তু শনি আপনাদের ষষ্ঠ স্থানে গোচর করছে। শনি কে হয়? আপনার চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি, অর্থাৎ সুখ এবং এডুকেশন। চতুর্থ হচ্ছে মায়ের ঘর এবং পঞ্চম ঘর সন্তানের ঘর। তো দুটো খুব গুরুত্বপূর্ণ ঘরের প্রতিনিধিত্ব করে শনি এই জন্মছকে বা এই রাশি সাপেক্ষে। তো এই রাশি সাপেক্ষে যখনই শনিদেব ষষ্ঠে গোচর করছে, ষষ্ঠ ঘর কী হয়? রোগ ঋণ রিপুর ঘর হয়। দেখুন, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম শত্রু হন্তা যোগ নিয়ে। তো ষষ্ঠ স্থান কিন্তু সম্পূর্ণরূপে নেগেটিভ ঘর হয় না, ষষ্ঠ ঘর থেকে অনেক কিছু বিষয় উঠে আসে। সেই কারণে ওই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম যে ষষ্ঠ স্থানে যে কোনো নেগেটিভ গ্রহের অবস্থান কিন্তু ভীষণ পজিটিভ করে দেয়, মানুষকে ঘুরে দাঁড়ানোর জায়গা তৈরি করে দেয়। তো শনি যে ষষ্ঠ স্থানে গোচর করছে, রোগ ঋণ রিপু সম্পর্কিত বিষয় নিয়ে কিছুটা তো প্রবলেমের জায়গা ক্রিয়েট করবে। এবার প্রবলেম ক্রিয়েট করবে বলতে এইটা আপনাদেরকে বুঝতে হবে, যদি জন্মকালীন আপনাদের তুলা লগ্ন বা তুলা রাশি হয়, শনিদেব খুব পজিটিভ অবস্থানে বসে থাকে, তাহলে কিন্তু ষষ্ঠ স্থানে গিয়ে শনিদেব আপনাদেরকে পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে না। রোগ ঋণ রিপু থেকে কী করে জয় করতে হবে সেইটাই কিন্তু শনিদেব আপনাদেরকে শেখাবে। এবার কিছু কিছু দিক থেকে তো প্রবলেম আসবে, সেটা আগে আপনাদেরকে খুব ডিটেলে ভালো করে বোঝাবো। দেখুন, প্রথমত হচ্ছে শনিদেব গোটা বছরটাই আপনাদের কিন্তু ষষ্ঠ স্থানে থাকবে। এবার বিষয়টা হচ্ছে 25শে জুলাই অবধি শনিদেব কিন্তু মার্গী অবস্থাতে থাকবে, তারপরে সে বক্রী হয়ে যাবে। মার্গী কি বক্রী কি এই নিয়েও আমার ভিডিও দেওয়া আছে। দেখুন, খুব সিম্পলভাবে যদি আমরা বুঝি, 25শে জুলাই অবধি বা 26শে জুলাই যে শনিদেব বক্রী হবে তার আগে অবধি শনিদেব পূর্ণ পজিটিভ ফলাফল আপনাদেরকে দেবে। বক্রী হয়ে যাওয়ার পর আপনাদের কিছুটা গতি স্লো হয়ে যাবে। চতুর্থ এবং পঞ্চম ঘর রিলেটেড, চতুর্থ অর্থাৎ গৃহসুখ এবং পঞ্চম অর্থাৎ সন্তান সুখ বা এডুকেশন, প্রেম সম্পর্ক, এই রিলেটেড কিছু বিষয়তে শনিদেবের গতিটা স্লো হয়ে যাবে। পজিটিভ ফলাফল অতটা পাবেন না। কতদিন অবধি পাবেন না? 11ই ডিসেম্বর অবধি কিন্তু পাবেন না। 11ই ডিসেম্বর আবার পুনরায় শনিদেব মার্গী হওয়ার পরে পুনরায় কিন্তু খুব স্মুথলি চলতে থাকবে বিষয়গুলো। এর মধ্যেখানেও কিছু বাধা আসবে, যেটা রাহু বা কেতু করবে, সেই বিষয়টা আমরা আলোচনা করব। আবার বৃহস্পতি দৃষ্টির মাধ্যমে অনেক সময়টা পজিটিভ যাবে। তো আমরা শুরুটা যদি দেখি যে 25শে জুলাই অবধি শনিদেবের থেকে আমরা সাপোর্ট পাচ্ছি।
এবার আপনাদেরকে বললাম যে শনিদেব রোগ ঋণ রিপুর ঘরে গেছে, অতএব এখান থেকে রক্ষা করবে। তো কোন কোন দিক থেকে প্রবলেম আসবে এবং কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন বা আপনারা সেটাকে জয় করবার চেষ্টা করবেন, শত্রু হন্তার যোগ কিন্তু সেটা আগে বুঝুন। শনি ষষ্ঠে গেছে, ঋণের ঘর হয়, তো সেখান থেকে শনিদেবের 3টে দৃষ্টি। তো প্রথমত তৃতীয় দৃষ্টিটা কিন্তু আপনাদের যদি শনিদেবকে এখান থেকে 1 রেখে দেখি, 1 2 3, অষ্টম স্থানে আপনাদের তৃতীয় দৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো অষ্টম স্থান এটা আপনার লগ্ন সাপেক্ষে অষ্টম হয়, তাহলে সেইখানে যখন বা রাশি সাপেক্ষ আপনার অষ্টম হয়, সেখানে যখন দৃষ্টি দেবে কিছু পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে, কিছু বাধা, কিছু সার্কামটেন্স আসবে আপনার ক্ষেত্রে, বাট সেটা পূর্ণ নেগেটিভ নয়, কারণ অষ্টমে শনিদেব দৃষ্টি দিচ্ছে মানে অষ্টমের কারক শনিদেব। অতএব এই সময়তে রোগ হবে, প্রবলেম হবে, বাধা পড়বে, কিন্তু আখিরে আপনারা গ্রোথ পাবেন। কিছু অংশে এটা বলতে পারি, আপনাদের যদি বিবাহ হয়ে থাকে তাহলে শ্বশুরবাড়িকে নিয়ে কিছুটা প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে। তাদের জন্য ধরে নিন আপনার কিছু অংশে অর্থ খরচ হলো, বা তাদের জন্য দায়িত্ব আপনার বাড়তে পারে, এর বাইরে কিন্তু বেশি কিছু নেগেটিভ নয়। এবার শনিদেবের যে সপ্তম দৃষ্টিটা পড়বে সেটা দ্বাদশ স্থানে, তার মানে দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর হয়। ন্যাচারালি শনিদেবের দৃষ্টি কিন্তু সেই ঘরটার গতিটাকে স্লো করে দেয়। তবে এই ক্ষেত্রে কি হবে, যারা ধরে নিন বিদেশে আছেন তাদের জন্য কিন্তু পূর্ণ ভিন্ন হবে। যারা ধরে নিন স্বদেশে আছেন বা নিজের জন্মস্থানে আছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ব্যয় কমবে, বাজে খাতে ব্যয় করবেন না। এবং অবশ্যই বলবো আপনারা এই সময়টাতে ডোনেশন করতে পারেন, খুব ভালো সাপোর্ট পাবেন। যারা তুলা লগ্ন তুলা রাশির মানুষ, ডোনেশন বলতে কি যে কোনো গরিব দুঃখীদের সাপোর্ট করতে পারেন, তাহলে আপনাদের বড় খরচ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিন্তু যারা বাইরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি করাবে, এটা একদম মাথায় রাখতে হবে আপনাদেরকে। অধিক ব্যয় বৃদ্ধি করানোর একটা জায়গা থাকতে পারে, যেহেতু সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানে পড়ছে, এই প্রবলেমটা দিতে পারে, এর বাইরে আর কিছু সমস্যা দেবে না। এবং যেটা দশম দৃষ্টি পড়বে সেটা কিন্তু পড়বে আপনাদের তৃতীয় স্থানে। এখান থেকে যদি আমরা কাউন্ট করি, ধনু হচ্ছে আপনাদের দশম ঘর, মানে দশম দৃষ্টি হবে, যেটা আপনাদের তৃতীয় স্থান। তৃতীয় স্থান কি, কমিউনিকেশনের ঘর, আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর। তো শনিদেবের দশম দৃষ্টি তৃতীয় পড়ছে মানে একটুখানি তো পরিষ্কার যে আপনাদের এই বছর বেশ পরিশ্রম পরাক্রমের মধ্যে দিয়ে থাকতে হবে, ঘোরাঘুরি করে কর্ম করতে হবে। একদম বছরের শুরুতে শুধু শনিদেবের দৃষ্টি নয়, বছরের শুরুতে কিন্তু আপনাদের তৃতীয় স্থানে মঙ্গল, সূর্য, শুক্র এবং বুধ গোচর করছে। তো কেরিয়ারের দিক থেকে যদি তৃতীয় স্থানে গোচর, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত আছেন ভীষণ ভালো, যারা ধরে নিন ঘোরাঘুরি করে কর্ম করেন তাদের জন্য ভীষণ ভালো, যারা কমিউনিকেশন রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভীষণ ভালো। এবং এইটাও আমি আপনাদেরকে বলবো, তৃতীয় ঘর স্ট্রং, যারা ধরে নিন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে কর্ম করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা। একদম বছরের শুরুটা কিন্তু বেশ ভালো যাবে আপনাদের, কেন সেই সময়টাতে প্রত্যেকটা গ্রহে আপনাদের তৃতীয় স্থানে গোচর আমরা পাচ্ছি। তবে এই সময়টাতে একটু ভাই বা বোন যারা আছে তাদের সাথে একটু ঝুটঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এছাড়া গোটা বছরটা শনিদেব কিন্তু নেগেটিভ ফলাফল দেবে না আপনাদেরকে। এখন ষষ্ঠ স্থানে শনিদেব গেছে, আমি বললাম রোগ ঋণ রিপু থেকে রক্ষা করবে, অথবা আপনাদেরকে স্ট্রং করবে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। সমস্যা তো আসবেই, সমস্যা শনিদেব দেবে, একটু স্লো করবে, কিন্তু তার প্রতিকারও শনিদেব আপনাদেরকে দিয়ে দেবে। যদি জন্মকালীন জন্মছকে যদি আপনার তুলা লগ্ন হয়, শনিদেব খুব ভালো পজিশনে বসে থাকে, তাহলে শনিদেবের প্রতিকার আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে নীলা ধারণ কিন্তু করতে পারেন। একদম করতেই বলছি না, আমার কথা শুনে করে নেবেন না, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই কিন্তু করবেন। পরিষ্কার হয়েছে। এরপরে আমরা দেখব বৃহস্পতির গোচর। বৃহস্পতি খুব ভাইটাল আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে, যদিও সে তৃতীয় ষষ্ঠ ঘরের অধিপতি হয়, কিন্তু যেহেতু সে নৈসর্গিক শুভ গ্রহ, তার ফলাফলটা দীর্ঘকালীন আমরা পাই, তাহলে সেই হিসাবে বৃহস্পতিকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বৃহস্পতি প্রথম একদম বছরের শুরুতে আপনাদের নবম স্থানে গোচর করছে। নবম ঘর ধর্মের ঘর হয়, যতই ষষ্ঠপতি হয়ে নবমে থাকুক না কেন, একটা বিষয় বুঝতে হবে, বৃহস্পতি নবমে কারকত্ব পেয়ে যায়, কেন ধর্মের ঘরে সে খুব পজিটিভ ফলাফল দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে বৃহস্পতি নবমে গিয়ে আপনাদেরকে ধার্মিক করবে, ঘোরাঘুরির জায়গা তৈরি করবে, কিন্তু পিতার হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা বছরের শুরু থেকেই তৈরি করে রাখবে। কতদিন অবধি? জুন মাস অবধি। কিন্তু বিশেষত আপনাদেরকে বলে রাখছি, এখন তো বৃহস্পতি তবু বক্রি অবস্থাতে আছে, বক্রি থাকবে কিন্তু 10ই মার্চ অবধি। তো 11ই মার্চ যখন বৃহস্পতিতে বক্রি থেকে মার্গী হবে, সেখান থেকে 2রা জুন অবধি কিন্তু সে মিথুন রাশিতেই থাকবে, আপনাদের নবম স্থানেই থাকবে। তো ওই পার্টিকুলার সময়টাতে কিন্তু ওই যে মধ্যিখানে ধরুন মার্চ থেকে জুন মাসের 2 তারিখ অবধি পিতার হেলথ নিয়ে দুশ্চিন্তার জায়গা আসতে পারে। তো এই পার্টিকুলার সময়টাতে আপনারা যদি মনে করেন আপনাদের পিতার দিকটা একটু ভালো করে দেখবেন বা লক্ষ্য রাখবেন, তাহলেই হবে। এরপরে দীর্ঘ সময় জুন থেকে আপ টু অক্টোবরের 31 তারিখ অবধি আপনাদের দশমে আসছে গোচরে, এবং 12 বছর পর কর্কট রাশি আপনাদের দশম স্থানে উচ্চ হচ্ছে বৃহস্পতি। তাহলে সেই দিক থেকে আমরা বৃহস্পতির থেকে পূর্ণ পজিটিভ ফলাফল আশা করতে পারি, কেন ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ঋণ রিপুর সাথে আমাদের চাকরিরও ঘর হয়। তো দশমে যখন গোচরে আসছে এবং দীর্ঘ 12 বছর পর আসছে, কর্মের জায়গাতে আপনাদেরকে 100% স্টেবিলিটি দেবে,
100%ই স্টেবিলিটি দেবে। এবার বৃহস্পতি যে দশমে গোচর করবে শুধু কর্ম নয়, যে কোনো সৃষ্টিশীল কাজ আপনারা যেই কর্মের সাথে যুক্ত আছেন সেই কর্মেই স্টেবিলিটি আপনারা পাবেন। এবার বিষয়টা হচ্ছে, বিশেষত আমি একদম পার্টিকুলারলি বলে দিচ্ছি, যারা রেস্টুরেন্টের বিজনেসে বা ফুডের বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা সবথেকে বেস্ট। এছাড়াও যারা চাকরি করছেন তাদের চাকরি চেঞ্জের জন্য খুব ভালো সময়। কবে থেকে? জুন থেকে আপ টু আপনাদের অক্টোবর মাসের 31 তারিখ অবধি। তাহলে সেই দিক থেকে আমরা পূর্ণ পজিটিভ ফলাফল বৃহস্পতির থেকে আশা করতে পারি। এবং প্রথমেই বলেছি, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন গোটা বছরটাই আপনাদের জন্য ভালো। এর সাথে এইটাও বললাম, যারা ধরে নিন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো। এবং এইখানে আমরা দৃষ্টিটা দেখে নেব। বৃহস্পতি প্রথমত এইখান থেকে পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির 3টে দৃষ্টি হয়। পঞ্চম দৃষ্টি কোথায় দেবে আপনারা কাউন্ট করে একদম পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দেবে কিন্তু এখানে আপনাদের দ্বিতীয় স্থানে। এইভাবে কাউন্ট করতে হয়। দ্বিতীয় স্থান কিসের ঘর হয়? আত্মীয় স্বজন কুটুমদের ঘর হয়। তো এইখানে আপনাদের বৃহস্পতি কিন্তু আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে স্টেবিলিটি বৃদ্ধি করবে। কোনো দুশ্চিন্তার জায়গা নেই। কিছু অংশে আপনার লোন বৃদ্ধি করতে পারে ষষ্ঠপতির দ্বিতীয় দৃষ্টির মাধ্যমে। সেই লোনটা কিন্তু আপনাদের পজিটিভ খাতেই লাগবে। সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কেননা সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে দেবে। চতুর্থ ঘরের অধিপতি ষষ্ঠে গোচর করছে। তাহলে এইটা বুঝতে পারেন যে নতুন বাড়ি করার জন্য, নতুন গাড়ি কেনার জন্য এই বছরটা কত ভালো। এবার বিষয়টা বুঝুন, আপনি নতুন করে বাড়ি করছেন, নতুন গাড়ি কিনছেন, যাই করুন না কেন তার জন্য তো অনেকটা এফর্ট লাগে, অনেকটা সংঘর্ষ লাগে, অনেকটা পরিশ্রম লাগে। তো সেই পরিশ্রমটা শনিদেব ষষ্ঠ স্থানে থেকে আপনাদেরকে করাবে। তাহলে সেটা পজিটিভ পরিশ্রম হলো না নেগেটিভ হলো, এইটা আগে আপনাদেরকে বুঝতে হবে। এইটা আপনাদেরকে বোঝালাম যে সপ্তম দৃষ্টি বৃহস্পতি আপনাদের গৃহসুখের ঘরে দিচ্ছে, মায়ের ঘরে দিচ্ছে। তাহলে সেই দিক থেকে গৃহ লাভের জন্য সর্বসেরা সময় এই বছর আপনারা কিন্তু গৃহের দিকে চোখ বুজে এগোতে পারেন পরিষ্কার। এবং যেটা আপনাদের বৃহস্পতি নবম দৃষ্টি, সেটা কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে। এইখানেও কিন্তু ঋণ পাওয়ার একটা ভালো জায়গা দেখা যাচ্ছে। ধরে নিন আপনাদের বাড়িকে, এইটাও কিন্তু উঠে আসবে। ধরুন আপনারা হোম লোন নিতে চান, হোম লোন নিয়ে কোনো বিজনেস শুরু করতে চান, তার জন্য কিন্তু সর্বসেরা সময়। ইনভেস্ট চোখ বুঝে করুন, কোনো অসুবিধা নেই। কেননা বৃহস্পতি যে আপনাদেরকে খাটাবে 31শে অক্টোবরের পর, সে কিন্তু একাদশে চলে আসবে। একাদশ ঘর কিসের ঘর হয়? আমাদের ইচ্ছা পূরণের ঘর হয়। যা খেটেছি তার থেকে কি আর্ন করলাম তার ঘর হয়। তাহলে একাদশে যখন বৃহস্পতি আসবে, তাহলে আপনারা তৈরি করলেন বিষয়টাকে, ধরে নিন জুন থেকে অক্টোবর অবধি, তারপরে কিন্তু তার ফল পাওয়া শুরু করে যাবেন। অতএব বৃহস্পতি কিন্তু এই গোটা বছরটা আপনাদের সম্পূর্ণরূপে সহায় থাকছে। আর শনিদেব তো সহায় আছে, কিন্তু শনিদেবের সহায়তাটা আপনারা নর্মালি পছন্দ করবেন না, কিন্তু সে ভালোর জন্যই আপনাদেরকে সাপোর্ট দেবে। পরিষ্কার হলো বৃহস্পতির গোচরটা। এবার চলে আসবো রাহু কেতুর গোচর নিয়ে। এবার রাহু তো আপনাদের পঞ্চমেই আছে, গোটা বছরটাই থাকবে। 5ই ডিসেম্বর অবধি কিন্তু রাহু আর কেতু থাকবে। বক্তব্য হচ্ছে রাহু পঞ্চমে, যারা ধরে নিন বাচ্চা বা যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু রাহুর এই অবস্থানটা খুব ভালো নয়। কেন খুব ভালো নয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। কেন রাহু কিন্তু আপনাদের মন পরিবর্তন করবে। যারা ধরে নিন আপনারা কিছু স্ট্রিম চুজ করবেন বা কোন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবেন, এইটা নিয়ে কিন্তু কনফিউশনে রাহু হবে। তবে যারা টেকনিক্যাল কর্মের সাথে যুক্ত আছেন, ইলেকট্রিক্যাল দিকে যেতে চাইছেন, আগে থেকে ঠিক করে রেখেছেন, তাদের জন্য কিন্তু রাহু খুব ভালো ফলাফল দেবে। এটা আপনাদেরকে বুঝতে হবে। প্লাস জুন মাসের 2 তারিখ অবধি বৃহস্পতি যেহেতু মিথুন থেকে এখানে একটা নবম দৃষ্টি দেবে, জুন মাসের 2 তারিখ অবধি, ততদিন কিন্তু রাহু আপনাদের সন্তান রিলেটেড জায়গাটাতে প্রবলেম আনবে না। কিন্তু তারপরে যখন বৃহস্পতির দৃষ্টিটা পাবে না, মানে জুন থেকে আপ টু আপনাদের ডিসেম্বরের 5 তারিখ অবধি, ওই সময়টাতে কিন্তু সন্তান নিয়ে একটু সমস্যার জায়গা আসবে। প্লাস তারপর থেকে ভুল প্রেম সম্পর্কে জড়িয়ে পড়া, আকর্ষণ বৃদ্ধি পাওয়া, একটু বলতে পারেন নেগেটিভ চিন্তাভাবনা আসা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। ভুল মানুষের সাথে পরিচয় হওয়া, হঠাৎ করে প্রেম হয়ে যাওয়া, এই বিষয়গুলো থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এবার বিষয়টা হচ্ছে এইটাই যে রাহু পঞ্চমে আপনাদেরকে প্রেম দিল, আর কেতু একাদশে, যেটা ইচ্ছা পূরণের ঘর, সেইখানে কিন্তু আপনাদেরকে খুঁতখুঁতে তৈরি করবে। আপনার প্রেম সম্পর্ক হলো, কিছুদিন আপনার তাকে ভালো লাগলো, ফট করে তার থেকে আপনার বলতে পারেন ভালো লাগাটা সরে এলো, সম্পর্ক ব্রেক হয়ে গেল। তাহলে আলটিমেটলি টিকলো না। এই কারণটার জন্য আমি বললাম। তো একাদশে কেতুও যেহেতু আছে, খুব চিন্তা ভাবনা করে সম্পর্কে জড়াবেন। আর সন্তান নিয়ে কোনো ভাইটাল ডিসিশান এই বছরটা যতটা কম নিতে পারবেন নেবেন। ধরুন কোনো হোস্টেল বা বোর্ডিংয়ে পাঠাতে চাইছেন, আমি বলবো একটু হোল্ড করে যান। এই সময়টাতে পাঠালে আপনাদের পরে মনে হতে পারে ভুল করেছেন পাঠিয়ে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়া কিছু নেগেটিভ নয়। এবার আমরা পরপর ইভেন্টে চলে আসবো, কোন কোন সময়টাতে আপনারা সাবধানে থাকবেন। দেখুন, প্রথমত হচ্ছে আপনাদের এই বছর 3 বার বুধ বক্রি হচ্ছে, সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে, একটু সাবধানে থাকবেন। আমি অবশ্যই মাঝে মাঝে যখন যা ইভেন্ট হবে ভিডিওগুলো দিয়ে দেবো। আপনাদের লগ্নাধিপতি
এইখানে কিন্তু শুক্র দেখতে পাচ্ছি 3রা অক্টোবর থেকে 14ই নভেম্বর বৃশ্চিক রাশিতে বক্রী থাকবে। তো লগ্নপতি যখনই বক্রী হয় তখন এই পার্টিকুলার সময়টা 3রা অক্টোবর থেকে 14ই নভেম্বর পুরো দুর্গাপুজোর সময়টা খুব সাবধানে থাকতে হবে আপনাদেরকে। কোনো বড় ডিসিশন নেওয়া যাবে না, কোনো সম্পত্তি ক্রয় করা যাবে না। দ্বিতীয় স্থানে আপনার পরিজনদের সাথে সম্পর্ক পজিটিভ রেখে চলতে হবে। এই একটা বিষয় গেল, তখন কিন্তু সম্পর্কে অবনতি আসবে, ভীষণ কিছু নেগেটিভ নয়, দ্বিতীয় বক্রী হচ্ছে মানে, তবে খুব একটা ওই সময়টা সাবধানে থাকার সময়। পরিষ্কার। দ্বিতীয় বিষয় হচ্ছে 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর অবধি শুক্র কিন্তু আপনার নিচস্থ হয়ে গোচর করবে। তো এই সময়টাতেও কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। নিচস্থ কোন ঘরে হয়? কন্যা রাশিতে হয়। তাহলে এই সময়টাতেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কোনো রকম হেলথ ইস্যু আপনাদের আসার চান্স সব থেকে বেশি করে বেড়ে যাবে, বা আপনার হেলথের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। এই সময়টা সাবধানে থাকছেন। এবং 2রা মার্চ থেকে 25শে মার্চ অবধি শুক্র হয়ে যাবে মীন রাশিতে উচ্চ। এইটা কিন্তু আপনাদের জন্য সময়, সর্বসেরা সময়। এই সময়টাতে আপনারা যে কোনো পজিটিভ ডিসিশন নিতে পারেন। কর্ম পরিবর্তন করতে চাইছেন, লোন নিতে চাইছেন, দেখবেন ওই সময়টা সবথেকে বেশি ভালো রকমভাবে হবে। এইটা হচ্ছে একটা বিষয়। এছাড়া আমি বলবো বাদবাকি কোন সময়টাতে সাবধানে থাকতে হবে বলে দিচ্ছি। সূর্য আপনাদের 7ম স্থানে 14ই এপ্রিল থেকে 14ই মে উচ্চ হয়ে থাকবে। এই সময়টাতে আপনাদের যাদের বিবাহ হয়ে গেছে, পার্টনারে কিছু ক্ষেত্রে ইগো, আত্মমর্যাদাবোধ বেড়ে যেতে পারে। আপনার বিবাহ হোক বা আপনারা কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন যেখানে আপনার পার্টনার আছে, তার সাথে কিছুটা ইগোস্টিক সম্পর্ক আসতে পারে। ভয় পাবেন না, যেই আপনার সূর্য সরে যাবে নেগেটিভিটিটা কেটে যাবে। তবে সূর্য সপ্তমে থেকে আপনাদেরকে বিজনেসে গ্রোথ দিতে পারে। কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, পার্টনারশিপ বিজনেস করছেন, তাকে সরিয়ে দিয়ে নিজেই আপনি সেই বিজনেসটাকে টানার জন্য আলাদা করে কিছু করলেন, সেরকম ধরনের বিষয় কিন্তু সূর্যদেব দেবে এই বছর। এটাও পরিষ্কার। তো সূর্য একাদশ ঘরের অধিপতি হয়। তো পার্টিকুলারলি এই বছর আপনাদের ইচ্ছা পূরণ হওয়ার চান্সেস থাকবে, কিন্তু একটু খাটাবে আপনাদেরকে, যেহেতু ষষ্ঠে শনিদেব আছে। অতএব গোটা বছরটাই যদি তুলনামূলকভাবে দেখি আপনাদের জন্য কিন্তু ভালো। এই বছরটাতে আপনারা যে রেমেডিটা ফলো করবেন, প্রথমত হচ্ছে শনির জন্য শনির মন্ত্র কিন্তু রেগুলার পাঠ করুন। অথবা যাদের জন্মচকে শনি খুব পজিটিভ ঘরে বসে আছে, প্রথমেই বলেছি নীলা ধারণ করতে পারেন। আর লগ্নপতি যদি আপনাদের শুক্র, যদি লগ্ন হয় সেক্ষেত্রেও নীলা। আর যদি লগ্নপতি শুক্র দুর্বল থাকে, যদি সাহস না পান, কেন বৃহস্পতি ষষ্ঠ ঘরের অধিপতি, সে প্রথমে খাটাবে, তারপর ভালো ফলাফল দেবে। শনিও কিন্তু আপনাদের পজিটিভ ঘরের অধিপতি ষষ্ঠে আছে। অতএব যদি আপনাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে শুক্র দুর্বল থাকে, তাকে স্ট্রং করার জন্য আপনারা রেমেডি ফলো করুন, বা তার জন্য আপনারা শুক্রের মহারত্ন ডায়মন্ড অথবা হোয়াইট জারকান ধারণ করতে পারেন। সেটাও যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে করুন। এছাড়া আলাদা করে আপনাদেরকে কিচ্ছু করতে বলবো না। গোটা বছরটাই যদি পারেন মা দক্ষিণাকালীর আরাধনা করতে পারেন, বাদবাকি সব রকম দিক থেকে ঠিক আছে। তো এই ছিল আমাদের তুলা লগ্ন তুলা রাশির বর্ষফল নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।